আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, বেশ কয়েকটা পয়েন্ট আমি ধরে ধরে একটু বিশ্লেষণ করতে চাই। সম্প্রতি সময় রায়হান রফি বলেছে, ফরকাস্টে আমি তো কিছুই দেখাই নাই, এই সিনেমাতে আরো অনেক কিছু আছে যা দর্শক কল্পনাও করতে পারবে না। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই সম্পূর্ণ টিজারটা শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের যে চরিত্রটা, সেই চরিত্রটা এবং তার যে সাঙ্গপাঙ্গ, তারা কি করতেছে, সারা দেশে একটা কেওয়াস সৃষ্টি করেছে, কেন করেছে সেটা কিন্তু আমাদেরকে দেখায় নাই। ইভেন আগে পরে অনেক কিছুই হবে যেগুলো কিন্তু আমরা কোনো কিছুই এখানে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একটা দিন এবং কয়েকটা মুহূর্ত দেখানো হয়েছে। সম্পূর্ণ সিনেমায় যে আরো অনেক কিছু থাকবে এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তবে টিজার জুড়ে আমরা যেগুলো দেখলাম সেগুলো নিয়েও একটু বিস্তারিত আলোচনা করতে চাই। পয়েন্ট নাম্বার 1, দেশের সকল পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এখান থেকে খুব স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে এই যে শাকিব খানের ক্যারেক্টারটা তাণ্ডব সিনেমায় কতটা পাওয়ারফুল হতে পারে, তার নেটওয়ার্ক কতটা বিস্তৃত হলে দেশের সকল পুলিশ স্টেশনকে অ্যালার্ট করা হয়, তাও এরকম হাইলি অ্যালার্ট করা হয়। তার মানে এখানে কিন্তু খুব স্পষ্টই বোঝা যাচ্ছে যে এই সিনেমাতে এই ক্যারেক্টার, শাকিব খানের এই ক্যারেক্টারটা কোনো মামুলি ক্যারেক্টার না, এরকম কোনো ক্যারেক্টার না যে সাবিলা নূর তার নায়িকা, সাবিলা নূরের সাথে এমন কিছু একটা ঘটে গেছে যেমনটা আমরা বরবাদ সিনেমায় দেখেছি। ক্যারেক্টার অনেক পাওয়ারফুল, কিন্তু সে শুধু ওই নায়িকার জন্যই দুনিয়া তছনছ করে ফেলতেছে। তাণ্ডবে এইরকম ঘটবে না, সাবিলা নূরের সাথে কিছু একটা হয়ে গেছে এই কারণে শাকিব খান এত কিছু করতেছে, ব্যাপারটা মোটে কিন্তু এরকম না। এখানে আরো গভীর কোনো একটা স্টোরি থাকবে, যে স্টোরিটা দেশের প্রত্যেকটা মানুষের স্টোরি হবে, যে স্টোরিটা সম্ভবত নিপীড়িত নির্যাতিত মানুষের ভেতরের আত্মচিৎকারকে বাইরে নিয়ে আসবে, আমাদের দেশের অবহেলিত মানুষের কথা বলবে। রোমান্টিক পার্টটা ওইগুলো তো থাকবেই, ওটা তো একটা সিনেমার পার্ট। বাট এই সিনেমাটা শুধুমাত্র রোমান্স বা রোমান্টিক ভায়োলেন্স ধরনের সিনেমা হতে যাচ্ছে না, বরং এখানে রোমান্স থাকবে স্বাভাবিকভাবে যতটুকু থাকা দরকার, সেই সাথে একটা দুর্দান্ত গল্প থাকবে, সেই গল্পটা খুব বাস্তবিক হবে, অ্যাকশন থাকবে, রহস্য থাকবে, টান টান উত্তেজনার একটা ব্যাপার থাকবে। সিনেমা হলের প্রত্যেকটা দর্শক তাদের নিজেদের, তারা যদি আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হয়, তারা হয়তো তাদের নিজেদের সাথে সিনেমার গল্পটাকে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। অপরদিকে যারা উচ্চবৃত্ত থাকবে তারাও তাদের নিজেদের সাথে রিলেট করতে পারবে, কারণ এখানে উচ্চবৃত্তদের কথাও আছে, তাদেরকেও দেখানো হয়েছে যারা উপর মহলে থাকে, কলকাঠি নাড়ে, যাদের সামনে দাঁড়িয়ে সেই নির্যাতিত নিপীড়িত মানুষেরা মুখ ফুটে কিছুই বলতে পারে না, এই সিনেমা হয়তো তাদের কথা বলবে। আমার তো এরকমটাই মনে হচ্ছে, এই সিনেমাটা সমাজের প্রত্যেকটা স্তরকে একত্রিত করে একটা বার্তা দেবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, শুধু দেশ নয়, দেশ তো আছে, এখানে তো দেশের সমস্ত পুলিশ স্টেশনের কথা উল্লেখ আছে। ইভেন দেশে যত মানুষ আছে সবাইকে যে যে জায়গায় আছে সেই অবস্থানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তার মানে এই যে চক্রটা, এটা এতটাই শক্তিশালী, তারা এতটাই প্রভাব বিস্তার করে ফেলেছে দেশের ভেতরে, দেশের প্রত্যেকটা জায়গায় যখন তখন যে কোনো কিছুই ঘটায় ফেলতে পারে, সেই অ্যাবিলিটি এই টিমের আছে। যেটা বলতেছিলাম, শুধু দেশ না, এই সিনেমাতে শাকিব খানের যে চরিত্রটা থাকবে এবং তার যে সাঙ্গপাঙ্গ থাকবে, তাদের প্রভাব যে দেশ ছাড়িয়ে দেশের বাইরেও চলে গেছে, অর্থাৎ আন্তর্জাতিক মহলেও তারা ব্যাপক প্রভাব বিস্তার করে ফেলেছে, সেটাও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। আমরা একটা সিনে দেখতে পাচ্ছি টোকিও, নাইজেরিয়ার মতো দেশগুলোকেও কিন্তু মেনশন করা হয়েছে। এবার একটা প্রশ্ন থাকে যে তাহলে এই সিনেমার একটা প্রিকুয়াল আসবে কিনা? আসতেও পারে। একটা সিনেমার যেরকম সিকুয়াল থাকে, প্রিকুয়ালও কিন্তু হয়, যেরকমটা আমরা লোকেশ কানাকরাজের সিনেমাগুলোতে দেখে থাকি। বন্ধুরা, লিও নামক একটা সিনেমা আমরা দেখেছি, তারপর তার আগে আমরা বিক্রম নামের একটা সিনেমা দেখেছি, ক্যাথি নামের একটা সিনেমা দেখেছি। তো এই সিনেমাগুলো যেরকম ইউনিভার্স ক্রিয়েট করেছে, রাফির এই তাণ্ডব দিয়ে যে একটা ইউনিভার্স ক্রিয়েট হতে যাচ্ছে, সেটার কিন্তু একটা আভাস এই ছোট্ট টিজার, 1 মিনিট 30 সেকেন্ডের এই টিজার থেকে আমরা স্পষ্টভাবেই পাচ্ছি। এই যে শাকিব খানের এই ক্যারেক্টারটা পুরো দেশকে কবজা করে ফেলেছে, দেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তার হাত আছে। এখানে প্রশাসন এতটাই ভয় পেয়ে গেছে, এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, এবং আমরা কয়েকটা সিনে কিন্তু দেখতে পাচ্ছি জেলখানায় ঢুকে আক্রমণ করা হচ্ছে। জেলখানার ভেতরে ঢুকে আক্রমণ করার চারটাখানি কথা না, তার মানে দেশের পুরো সিস্টেমকেই নাড়ায় ফেলছে। আর এত শক্তিশালী একটা চক্র মুহূর্তেই সম্ভব না। তার মানে হচ্ছে এই ক্যারেক্টারটার একটা বিশাল বড় ব্যাক স্টোরি আছে। কি সেই ব্যাক স্টোরি? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। প্রথম দিকে হয়তোবা এই চরিত্রটা খুবই সহজ সরল ভাবে আমাদের সামনে প্রেজেন্ট হবে, তারপরে হঠাৎ করে তার আসল রূপে সে হয়তো হাজির হবে। নায়িকার সাথে কিছু ঘটতেও পারে, নাও ঘটতে পারে, নায়িকা সেফ জোনেও থাকতে পারে, বড় ধরনের খারাপ কিছু হয়েও যেতে পারে, তবে সেটা শুধুমাত্র এই চরিত্রের মূল কোনো একটা ধাক্কা হতে পারে না। টিজার দেখে এইটুকু আমি স্পষ্ট বুঝে গেছি যে এই যে একটা ক্যারেক্টার শাকিব খানের, এই ক্যারেক্টারটা শুধুমাত্র এই সিনেমাতে না, আরো বেশ কয়েকটা সিনেমার সাথে কানেক্টেড হবে। ওই যে রাফি যেটা বলছে যে ইউনিভার্স ক্রিয়েট করবে, ওইটাই ঠিক। এই ক্যারেক্টারটা একদিনে এই ধরনের ব্রুটাল ক্যারেক্টারে পরিণত হয় নাই। তার এত বড় টিম, যারা কিনা আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব বিস্তার করে ফেলছে অলরেডি, রাজনৈতিক ব্যক্তিবর্গের ঘুম হারাম হয়ে গেছে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে স্টেশনে অ্যালার্ট জারি করা হচ্ছে, এত সব কাহিনী হুট করে সম্ভব না। নিশ্চয়ই এই ক্যারেক্টারটা তার টিমটা গোছাইছে, কিভাবে গোছাইছে, কত দিনে গোছাইছে, কি কি কাহিনী হয়েছে, ব্যাক স্টোরিটা কি, কেন সে এই পথে পা বাড়াইলো, তার শেকড়টা কোথায়, সে কতটা সাধারণ মানুষ ছিল, সেই সাধারণ মানুষ থেকে কিভাবে সে
এত বড় তাণ্ডব ক্রিয়েট করার মতো একটা মানুষে রূপান্তরিত হইল, নাকি অমানুষ হয়ে গেছে, সে অমানুষে রূপান্তরিত হয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর তো এই সিনেমা না দেখা পর্যন্ত পাওয়া সম্ভব না। ইভেন আমার মনে হয় এই সিনেমাটা দেখলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়াও যাবে না। কিছু প্রশ্নের উত্তর হয়তো আমরা পাবো, আরো কিছু প্রশ্ন বাকি থেকে যাবে, হয়তো বা প্রিকুয়াল অথবা সিকুয়ালের মাধ্যমে সেই সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এরপর নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা টিজারে আমরা এক পর্যায়ে গেঞ্জি পরা একটা লোককে দেখেছি, হাতে AK-47 এবং তার সাথে আরো 2 জন ব্যক্তি আছে। এরা কারা, কোত্থেকে এলো এরা? মাঝখানে গেঞ্জি পরা এই লোকটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, যদিও মাস্ক পরা অর্থাৎ মাঙ্কি ম্যান হয়ে আছে, তারপরেও এইটুকু তো বোঝাই যাচ্ছে যে এইটা শাকিব খান হওয়ার কথা না, হতেই পারে না। তাহলে এটাকে আমার কাছে মনে হচ্ছে শাকিব খানের মতোই আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হতে পারে। এখান থেকে কিন্তু মাল্টিকাস্টের একটা আভাস পাওয়া যাচ্ছে। বিভিন্ন ক্যারেক্টারের ক্যামিওর খবর কিন্তু ইতিমধ্যেই ভেসে এসেছে। তো দেখার বিষয় যে এইটা আসলে কে হতে পারে। শাকিব খানের যে এই যে চক্র, এই যে টিম সে আসলে গঠন করেছে, যারা আমার মনে হয় ভালো কাজই করতেছে, তবে একটু রং ওয়েতে গিয়ে, অর্থাৎ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। তারা কিন্তু সন্ত্রাসের বিপক্ষে, দুর্নীতির বিপক্ষে বলেই মনে হচ্ছে। তবে এখানে বারবার মুখোশধারী অনেককেই দেখা যাচ্ছে, যাদের মধ্যে হয়তোবা সবাই ভালো না। এমনটাও হইতে পারে যে প্রশাসনের চোখে শাকিব খানের এই টিমকে খারাপ বানানো হয়েছে, যতটা খারাপ তারা আসলে না। হয়তোবা তারা মুখোশ পরেই ভালো কিছু কাজ করে, জনগণ তাদের পাশে এমনি তো থাকতেছে না, তাই না? জনগণকে তো একটা বিষয় বলে বুঝ দিতে হয়েছে, তো তারা ভালো কিছু করছে বলেই তো জনগণ সেটা দেখছে, বলেই তো তাদের পাশে এইভাবে আছে। তো এটা হওয়ার কারণ একটাই হইতে পারে যে তারা নির্যাতিত মানুষের পাশে আছে। তবে এখানে একটা ডার্ক সাইড দেখতে পাচ্ছি এই দলের, এই টিমের। যেখানে শাকিব খানের টিমের লোকরা তাণ্ডব চালিয়েছে, সেখানে পুলিশগুলোকে বা সিকিউরিটি গার্ড যেটাই বলি, তাদেরকে মেরে একাকার করে দিয়েছে। তারা কিন্তু অজ্ঞান হয়ে বা মরে টরে পড়ে আছে। তো এখানেই প্রশ্নটা জাগলো যে যদি নির্যাতিত মানুষের পাশেই তারা থাকে, তাহলে এভাবে সমূলে মানুষকে মারার কোনো প্রশ্নই আসে না। এইটা কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না। তো এমনটাও হইতে পারে শাকিব খানের যে টিম, তাদেরকে প্রশাসনের চোখে খারাপ বানানোর জন্য কোনো একটা তৃতীয় পক্ষ চেষ্টা করতেছে। বন্ধুরা, অনেক কিছুই হতে পারে, সিনেমাটা দেখতে হবে, দেখা ছাড়া আসলে এক্সাক্ট কিছু বলা যাচ্ছে না। অনেকেরই একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাবিলা নূরকে দেখানো হয় নাই, এর কারণ কি হইতে পারে? অনেকেই অনেকভাবে মেলানোর চেষ্টা করতেছে। অনেকেই বলতেছে যে সাবিলা নূরকে যেহেতু আমরা এর আগে ভিডিও ফুটেজগুলোতে দেখে ফেলেছি, লিক হওয়া ভিডিও ফুটেজগুলো, সাবিলা নূরকে এখানে আর রিভিল করা হয় নাই, যেহেতু সে কমন হয়ে গেছে। না, আমার কাছে মনে হচ্ছে না যে ব্যাপারটা এটা। আমার কাছে যেটা মনে হইতেছে, তোমরা একটু তুফান টিজারটার দিকে লক্ষ্য করো। তুফানের টিজারেও কিন্তু চঞ্চল চৌধুরী এবং শাকিব খান ছাড়া আর অন্য কোনো ক্যারেক্টার প্রাধান্য পায় নাই। সিনেমার দুইটা নায়িকা একটারও কিন্তু দেখানো হয় নাই, নাবিলা বা মিমি চক্রবর্তী। তাদেরকে হাইড করে রাখা হয়েছিল। তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে টিজারটাকে দর্শকের কাছে খুবই ক্যাচি, টান উত্তেজনাপূর্ণ করার একটা চেষ্টা করা হয়েছিল, যেটা তুফান থেকে শুরু করে তাণ্ডবে এসেও অব্যাহত আছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, তুফান টিমই কিন্তু তাণ্ডব টিম, সো তারা কিন্তু তাদের যেখান থেকে বেশি সাকসেস এসেছে, যেভাবে এসেছে, সেটাকে বারংবার ফলো করার চেষ্টা করবে। তাণ্ডবের ক্ষেত্রেও সেটাই তারা করেছে। রায়হান রাফি সাকসেসের মূল মন্ত্রটা খুব ভালোভাবে বুঝে গেছে। এই কারণে সে খুব ভালোভাবেই জানে যে কখন নায়িকাকে দেখাতে হবে আর কখন হাইড করে রাখতে হবে। 1 মিনিট 30 সেকেন্ডে যদি সবকিছু দেখিয়ে দেয়, তাহলে কিন্তু আসল মজাগুলো আর থাকবে না। তবে একটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে, খুবই পজিটিভ লাগছে। সাবিলা নূর টিজারটা শেয়ার করেছে, পোস্টারটাও শেয়ার করেছে, খুব দারুণ ভাবে সে প্রমোট করতেছে, খুব দারুণ ভাবে সে তাণ্ডব সিনেমাটাকে প্রমোট করতেছে। কারণ সে খুব বুদ্ধিমতী, সে জানে যে এই তাণ্ডব সিনেমাটাকে যত প্রমোট করব, আসলে আদতে প্রমোটটা আমার নিজেরই হবে। অনেক নায়িকা আছে, তাদেরকে আমি আসলে বোকাই বলবো, তারা মেগাস্টার শাকিব খান না, শুধু যে কোনো সিনেমায় কাজ করার ক্ষেত্রে যেটা করে, নিজের কোনো সিন যদি না থাকে সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চায় না, নিজের ফ্যান ফলোয়ারদের সাথে সেগুলো খুব একটা শেয়ার করতে চায় না। অথচ একজন শিল্পী হিসেবে তার কিন্তু এটা দায়িত্ব, সে যেই প্রজেক্টে আছে সেটা পুরাটাই তার। তো আমি মনে করি সেই দিক থেকে সাবিলা নূর নতুন একজন অভিনেত্রী হিসেবে তার শুরুটা দুর্দান্ত করলো। হ্যাঁ, অন্যরাও শেয়ার করে, কিন্তু একটু লেটে করে, একটু কেমন যেন একটু ভাব দেখায়, সেটা কিন্তু ভাই আমরা বুঝি দর্শকেরা, তাই না? কিন্তু সাবিলা নূর খুব তৎক্ষণাৎ শেয়ার করে ফেলেছে। পোস্টার আসছে সাথে সাথে শেয়ার, টিজার আসছে সাথে সাথে শেয়ার, এটাই তো আমরা চাই। তারপরে যে ফ্যাক্ট, সেটা হচ্ছে জয়া আহসানকে এক ঝলক টিজারে দেখা গেছে। এখানে তাকে দেখে প্রশাসনের লোক অনেকেই মনে করতে পারেন বন্ধুরা, কিন্তু আমার কাছে কেন যেন মনে হইতেছে প্রশাসনের লোক হইতেও পারে, নাও হইতে পারে। এমনটাও হইতে পারে এই সিনেমায় তার ক্যারেক্টারটা একটা সংবাদকর্মী অথবা নিউজ প্রেজেন্টারের হইতে পারে। তাহলে এখন প্রশ্ন আসে, তার হাতে গান কেন? এমনটাও হইতে পারে সিনেমার গল্পের সিচুয়েশনটা এমন থাকে যে সেখানে আর কিছু তার করার ছিল না, নিজের জীবন বাঁচাতে অথবা পরিস্থিতি কন্ট্রোলে আনতে তাকে গানটা হাতে নিতেই হয়। তবে হ্যাঁ, এটাও ঠিক, জয়া আহসানের গান হাতে চোখ মুখের এক্সপ্রেশন বলে দিচ্ছে সে একজন আইনের লোকই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, ডক্টর রেজাস আমার খুব প্রিয় একজন অভিনেতা। রাজকুমারে শাকিব খানের সাথে প্রথমবারের মতো অভিনয় করছিল, না প্রথমবারের মতো না, তার আগেও মনে হয় কোনো না কোনো একটা সিনেমায় অভিনয় করছে, তবে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অভিনয় করছিল। এবার তাণ্ডবের মাধ্যমে আবার ডক্টর এজাজকে দেখা যাবে। তাণ্ডব সিনেমাতে তার ক্যারেক্টারটা অনুমান করা গেছে
এখানে তাকে দেখে বোঝা যাচ্ছে সে সম্ভবত কোনো একটা পলিটিক্যাল লিডারের ক্যারেক্টার প্লে করতে যাচ্ছে। এই লিডারকে সম্ভবত তাণ্ডবের শাকিব খানের এই ক্যারেক্টারটা আগে থেকে চেনে, তা না হইলে আকস্মিক হঠাৎ করে এইভাবে গুলি করে মেরে ফেলবে। জানি না মারা যাবে কিনা, সেটা তো সিনেমা দেখলে বোঝা যাবে, তবে এখানে দেখে তো তাই মনে হচ্ছে গুলিটা বুক বরাবর করছে, আর গুলিটা যে মেগাস্টার শাকিব খানই করতেছে এটা তো অনুমান করাই যায়। তো বন্ধুরা, শাহরুখ খানের জওয়ানের সাথে অনেকে মিল খোঁজার চেষ্টা করতেছে, অনেকেই বলতেছে মানি হাইস্টের মতো এটা মানি হাইস্ট থেকে কপি করছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সিনেমাটা না দেখে শুধুমাত্র 1 মিনিট 30 সেকেন্ডের একটা ক্লিপ দেখে আপনারা যেরকম ভাবে বলা শুরু করছেন, তাতে করে শুধুমাত্র আপনাদের নির্বুদ্ধিতার পরিচয় আপনারা দিচ্ছেন। ইতিপূর্বে আপনাদের এই একই আচরণ বরবাদ সিনেমার ক্ষেত্রে দেখা গেছে, পরবর্তীতে আপনারা চুপ হয়ে গেছেন। তুফানের ক্ষেত্রেও দেখা গেছে, তুফানের লুক অ্যান্ড ফিল একটা সিনেমা থেকে ইন্সপায়ার বা একাধিক সিনেমা থেকে ইন্সপায়ার, সেটা কিন্তু মেকার্সদের তরফ থেকে আগে থেকেই বলা হয়েছিল। বরবাদের ক্ষেত্রেও সেম, পরিচালক বারংবার এটা প্রকাশ করেছে যে সে অ্যানিমেল থেকে ইন্সপায়ার হয়েছে, সে সাউথের সিনেমা বিক্রম থেকে ইন্সপায়ার হয়েছে। একদম প্রকাশ্যে বলার পরেও যারা এই বিষয়গুলোকে কপি বা বিভিন্নভাবে কটূক্তি করার চেষ্টা করছেন, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে হাস্যরসে পরিণত করার চেষ্টা করছেন, তারা কিন্তু নিজেদেরকেই হাসির পাত্র করতেছেন। আর এই সমস্ত অনর্থক সমালোচনার মাধ্যমে আপনারা এটাই প্রমাণ করতেছেন যে নিজের দেশের বিরিয়ানিও আপনাদের কাছে ভালো লাগে না, অথচ অন্য দেশের গোবর সামনে এনে দিলে সেটাকে চকলেট মনে করে আপনারা খেয়ে ফেলেন। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে মনে হয় দুর্দান্ত একটা সিনেমা আমরা পেতে যাচ্ছি। এই সিনেমাতে মাল্টিকাস্টিং তো থাকবেই থাকবে, এই সিনেমার প্রত্যেকটা চরিত্রের ব্যাপক ডিটেইল থাকবে। এমনও হতে পারে 2-3টা চরিত্রের ব্যাক স্টোরি নিয়ে আরো কয়েকটা সিনেমার সাথে জুড়ে দিবে রায়হান রাফি। ও আরেক কথা, ইতিমধ্যে কয়েকটা ক্যামিওর ব্যাপারে কিন্তু গুঞ্জন শোনা গেছে। আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড। শরীফুল রাজের নাম এক প্রকার কনফার্ম ভাবে শোনা গেছে, শরীফুল রাজ থাকবে। আরেকটা ব্যাপার নিয়ে আলোচনা উঠেছে, রায়হান রাফি পরান মেক করছে, বাট পরানের নামটা এখানে মেনশন করে নাই কেন? বন্ধুরা, অনেকে অনেক কিছুই ভাবতেছে। হ্যাঁ, শরীফুল রাজের একটা ক্যামিও থাকবে, সেটা তো আমরা জানি, এক প্রকার জানি, কনফার্ম হয়ে গেছে ওইটা। কিন্তু আমার মনে হয় না যে ওই ক্যামিও ট্যামিওর কারণে ওই ধরনের কোনো কারণবশত তুফান এবং সুরঙ্গর নামটা রাখা হয়েছে, কিন্তু এখানে পরানের নামটা নাই। আমার যেটা মনে হয় যে এর কারণ হইতে পারে প্রোডাকশন হাউস হয়তো আলাদা পরানের, হ্যাঁ হয়তো না, আসলেই আলাদা। পরানের প্রোডাকশন হাউস আলাদা, প্রযোজনা যে করেছে সে অন্য একজন। আর তুফান বলি বা সুরঙ্গ বলি, একই পরিচালকের সিনেমা, অর্থাৎ রায়হান রাফির সিনেমা, একই প্রোডাকশন হাউসের সিনেমা। সো এক্ষেত্রে তারা মেনশন করলে খুব স্বাভাবিকভাবেই কিন্তু ওই দুইটা সিনেমার নাম চলে আসে। রায়হান রাফিকে হয়তো প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, দেখো এর আগে তুফানের সময় আমরা কিন্তু তোমার ওই সবগুলা সিনেমার নাম মেনশন করছিলাম, কারণ তখন তোমার ঝুলিতে সুপারহিট সিনেমা বলতে, ব্লকবাস্টার সিনেমা বলতে ওইগুলা ছিল, পরাণ ছিল, সুরঙ্গ ছিল। কিন্তু তুফানের পরে তুফান আছে, সুরঙ্গ আছে, আমাদের প্রোডাকশন হাউসেরই তৈরি করা দুইটা সিনেমা আছে, তার মধ্যে আবার সেই পরাণ রেটাইন আনবো, 3টা সিনেমার নাম উপরে দিয়া তারপরে হচ্ছে আরেকটা সিনেমার নাম দিলে একটু হিজিবিজি হয়ে যায় না? এই কারণে আমার মনে হয় যে ক্রিস্টাল ক্লিয়ার রাখার জন্য তারা এইটা করছে, তাণ্ডবের নাম মেনশন করছে, সাথে উপরে সুরঙ্গ আর তুফানের নাম মেনশন করছে, তাণ্ডবের নামটা বড় করে দেখাইছে। তবে হ্যাঁ, শরীফুল রাজ থাকবে, এটা কিন্তু এক প্রকার কনফার্ম। এফএস নাইমও ঢুকতেছে বাংলা সিনেমায়, তার শুরুটা দুর্দান্ত হবে বলে আশা রাখতেছি। সেও একজন ডেডিকেটেড অভিনেতা। আমিন খানের ব্যাপারটা নাকচ করে দিয়েছে আমাদের পিয়াল ভাইয়ের একটা আলোচনা দেখলাম, ওনার সাথে আমিন খান ভাইয়ের কথা হয়েছে। পিয়াল ভাই যেটা জানাইলো যে না, আমিন খান থাকবে না, থাকলে কিন্তু আসলেই ভালো হইতো। আমি আমিন খানকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, আমার বিশ্বাস আমার ভিউয়ার্সরা অনেকেই আমিন খানের ভক্ত। কথা হচ্ছে যে কেন একজন সিনেমার রাইটার এইভাবে ভাবে না, সিনেমার মেকার্সরা কেন তাদের জন্য ভালো কোনো ডায়লগ, ভালো কোনো ক্যারেক্টার বিল্ড করতে পারতেছে না, এইটা একটা আফসোসের জায়গা। তাণ্ডবের ক্ষেত্রে এসেও কিন্তু রয়ে যাচ্ছে। আমিন খান নাকি নিজের মুখে এটা বলছেও যে তাণ্ডবে যদি ওই ধরনের কোনো ক্যারেক্টার আমাকে অফার করা হইতো, যেই ধরনের ক্যারেক্টার অ্যানিমালে ববি দেওল করছে, অর্থাৎ বিষয়টা ওইটা না যে একদম কপি পেস্ট, বিষয়টা উনি যেটা বুঝাইছে যে যেই ক্যারেক্টারই তাকে দেওয়া হোক, সেই ক্যারেক্টারটার মধ্যে যেন ভ্যালু থাকে, সে যেন এমনি মিস ইউজড না হয়। আর এটা তো আমরা দর্শকরাও চাই যে কোনো অভিনেতাকে যেন মিস ইউজ না করা হয়। তো যাই হোক, আমিন খানকে ভবিষ্যতে কোনো না কোনো সিনেমায়, রায়হান রাফির কোনো না কোনো সিনেমায় এবং শাকিব খানের সাথে কোনো না কোনো সিনেমায় দেখার আশা এখনো ফুরায় নাই। তাণ্ডব যেহেতু একটা এমন সিনেমা যে সিনেমার সাথে আরো বেশ কয়েকটা সিনেমা জুড়ে যাবে, সো সামনে হয়তো দেখা যেতেও পারে, আশা করতে দোষ কি। তবে বন্ধুরা, এই ক্যামিওর ব্যাপারটা এত বেশি এক্সপেকটেশন বাড়িয়ে দিচ্ছে, পরে গিয়ে না আবার হতাশ হই। আর একটা ব্যাপার হচ্ছে, টিজারে কিন্তু আমরা ভিলেনের কোনো আভাস পাই নাই। কেমন জানি মনে হইলো যে শাকিব খান এবং তার সাঙ্গপাঙ্গ এরাই হচ্ছে সব থেকে বড় ভিলেনেরও বাপ, তারাই যেখানে পুরা দেশে একদম জিম্মি করে ফেলতেছে, পুরা দেশ তাদের কবলে, তাণ্ডবের কবলে, সেখানে আর নতুন করে ভিলেন কে থাকবে? হ্যাঁ, হইতে পারে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা সর্বসাধারণের উপরে জুলুম করতেছে, জুলুম অত্যাচার চালাইছে এতদিন যাবত, তারাই হয়তো এই সিনেমার ভিলেন। অর্থাৎ এখানে যেটা হবে, সাধারণ সিনেমায় যেটা হয় তার উল্টাটা হবে, এখানে ভিলেন থাকবে হচ্ছে প্রশাসন।